কল্পনা করুন একটি শিক্ষিত পরিবার যারা সমাজে যোগব্যায়াম শেখায়, কবিতা লেখে, কিন্তু তাদের রান্নাঘরে হাঁড়িতে মাংসের ঝোল নয়, ফুটছে মানুষের দেহাংশ। 2022 সালের কেরালার পাথানামথিট্টা গ্রামে যখন পুলিশ মাটি খুঁড়ে 2 নারীর ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করলো, তখন পুরো ভারতবর্ষ স্তব্ধ হয়ে গিয়েছিল। এটা কোনো হরর সিনেমার গল্প নয়, এটা আধুনিক ভারতের তথাকথিত শিক্ষিত সমাজের অন্ধবিশ্বাসের এক চরম বিভৎসতার রূপ। আজকের এই আধুনিক যুগেও মানুষের বিবেক কতটা অন্ধ হতে পারে, এই ঘটনা তার জলজান্ত প্রমাণ। এই রহস্যের আরো গভীরে যেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন সব রেয়ারেস্ট মার্ডার মিস্ট্রি এবং ক্রাইম স্টোরি সবার আগে জানতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। 2022 সাল, কেরালার শান্ত সুন্দর গ্রাম এলান্থুর। চারিদিকে নারকেল গাছ, ছোট ছোট বাড়ি আর সাধারণ মানুষের জীবন। কিন্তু এই শান্ত গ্রামের বুকেই লুকিয়েছিল এমন এক অন্ধকার রহস্য, যা সামনে আসার পর গোটা ভারত স্তব্ধ হয়ে যায়। এই নৃশংস ঘটনা শুরু হয় রোজলিন নামের 39 বছর বয়সী এক মহিলাকে দিয়ে। তিনি মূলত ত্রিশূর জেলার বাসিন্দা ছিলেন। জীবনটা খুব একটা সহজ ছিল না তার। সংসার চালানোর জন্য তিনি কালাডিতে লটারির টিকিট বিক্রি করতেন। প্রতিদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কাজ করতেন, কারণ বেঁচে থাকার জন্য তার কাছে অন্য উপায় ছিল না। কিন্তু রোজলিন জানতেন না, খুব শীঘ্রই তিনি পা রাখতে চলেছেন এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে। একদিন রোজলিনের জীবনে আসে মোহাম্মদ সাফি নামের এক ব্যক্তি। বাইরে থেকে সাধারণ মানুষ মনে হলো তার মাথার ভেতরে চলছিল ভয়ঙ্কর পরিকল্পনা। সফি রোজলিনকে একটি পর্ন ফিল্মে অভিনয়ের প্রস্তাব দেয় আর বিনিময়ে প্রতিশ্রুতি দেয় 10 লক্ষ টাকা। হ্যাঁ, 10 লক্ষ টাকা। যে নারীর প্রতিদিনের লড়াই ছিল দুবেলা খাবারের জন্য, তার কাছে এই টাকার অঙ্ক ছিল স্বপ্নের মতো। অভাব, অসহায়তা আর ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে রোজলিন শেষ পর্যন্ত রাজি হয়ে যান। 2022 সালে 6 জুন রোজলিন মোহাম্মদ সাফির সঙ্গে এলান্তুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। গন্তব্য ভগওয়াল সিং নামের এক ব্যক্তির বাড়ি। কিন্তু তিনি জানতেন না এটাই হতে চলেছে তার জীবনের শেষ যাত্রা। এলান্তুর গ্রামের সেই বাড়িটা বাইরে থেকে একেবারে সাধারণ ছিল। কেউ বুঝতেই পারতো না এই বাড়ির ভেতর লুকিয়ে আছে শয়তানি। বাড়িতে ছিলেন ভগওয়াল সিং এবং তার স্ত্রী লেলা। রোজলিনকে বলা হয় ফিল্মের স্ক্রিপ্টের অংশ হিসেবে তার হাত পা খাটের সঙ্গে বেঁধে দেওয়া হবে। তিনি হয়তো ভেবেছিল সবটাই অভিনয়, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বদলে যায়। তদন্তের রিপোর্ট অনুযায়ী এরপর শুরু হয় বীভৎস অত্যাচার। ভগওয়াল সিং এর স্ত্রী লেলা ছুরি দিয়ে রোজলিনকে হত্যা করে, কিন্তু মৃত্যু দিয়েও শেষ হয়নি সেই নৃশংসতা। পুলিশের তদন্তে উঠে আসে মৃতদেহের ওপর চালানো হয় চরম বিকৃত আচরণ, যে তথ্য শুনে শিউরে উঠেছিল গোটা দেশ। কিন্তু 6 মাস পর, অর্থাৎ 2022 সালের 26শে সেপ্টেম্বর, কোচির রাস্তায় প্রতিদিনের মতোই লটারির টিকিট বিক্রি করছিলেন পদ্মা। টাকার অভাব, সংসারের চাপ আর অনিশ্চিত ভবিষ্যৎ সব মিলিয়ে জীবনটা তখন কঠিন হয়ে উঠেছিল তার জন্য। ঠিক সেই সময় আবার সামনে আসে মোহাম্মদ সাফি। সে পদ্মাকে একটি সহজ কাজের প্রস্তাব দেয়। সফি জানায় পাথানামথিট্টার একটি বাড়িতে সামান্য কিছু কাজ করলেই তাকে দেওয়া হবে 15,000 টাকা। 15,000 টাকা। যে নারীর প্রতিদিনের লড়াই ছিল বেঁচে থাকার জন্য, তার কাছে এই টাকাটাও ছিল অনেক বড় সুযোগ। অভাবের তাড়নায় পদ্মা শেষ পর্যন্ত রাজি হয়ে যান। এরপর সফি একটি নীল রঙের স্করপিও গাড়ি নিয়ে তাকে নিতে আসে। পদ্মা সরল বিশ্বাসে সেই গাড়িতে উঠে পড়েন, কিন্তু তিনি জানতেন না সেই গাড়িটাই তাকে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। সেই রাতের পর আর কখনো জীবিত ফেরেননি পদ্মা। তাকেও নিয়ে যাওয়া হয় এলান্তুর গ্রামের সেই ভয়ঙ্কর বাড়িতে। আর তারপর ঘটে আরেকটি নৃশংস হত্যা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখনো রয়ে গেছে, কেন এইভাবে একের পর এক অসহায় মহিলাদের টার্গেট করা হচ্ছিল? কি ছিল এই হত্যাকাণ্ডের আসল উদ্দেশ্য? শুধুই কি বিকৃত মানসিকতা, নাকি এর পেছনে লুকিয়েছিল আরো ভয়ঙ্কর কোনো গোপন রিচুয়াল? সেই বাড়ির ভেতরে ঠিক কি ঘটতো বন্ধ দরজার আড়ালে? সব রহস্যের উত্তর জানতে দেখতে হবে চ্যাপ্টার 2। বাইরে থেকে দেখলে কেউ কখনো বুঝতেই পারতো না এই 3 জন মানুষ একদিন ভারতের সবচেয়ে ভয়ঙ্কর হিউম্যান স্যাক্রিফাইস কেসের অভিযুক্ত হবে। একদিকে একজন শিক্ষিত আয়ুর্বেদিক চিকিৎসক, অন্যদিকে তার শান্ত স্বভাবের স্ত্রী।
আর তাদের জীবনে প্রবেশ করা এক ভয়ঙ্কর প্রতারক। এই তিনজনের নাম ভগওয়াল সিং, লায়লা এবং মোহাম্মদ শফি। ভগওয়াল সিং ছিলেন পাথানামথিট্টার এলান্তুর গ্রামের একজন পরিচিত আয়ুর্বেদিক চিকিৎসক। এলাকায় তিনি শিক্ষিত এবং ভদ্র মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। শুধু চিকিৎসাই নয়, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত হাইকো কবিতাও লিখতেন তিনি। তার স্ত্রী লায়লাও স্বামীর সাথে কবিরাজি কাজে সাহায্য করতেন। বাইরে থেকে সবকিছু একেবারে স্বাভাবিক, কিন্তু সেই শান্ত মুখোশের আড়ালে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল ভয়ঙ্কর অন্ধকার। এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র ছিল মোহাম্মদ শফি। সে ছিল চতুর, বিকৃত মস্তিষ্ক এবং ভয়ঙ্করভাবে ম্যানিপুলেটিভ। শফি সরাসরি নিজের পরিচয়ে ওই দম্পতির কাছে যায়নি, বরং সে ফেসবুকে শ্রীদেবী নামে একটি ভুয়ো প্রোফাইল খোলে। সেখান থেকে শুরু হয় ভগওয়াল সিং এর সাথে বন্ধুত্ব। ধীরে ধীরে শফি ওই দম্পতির বিশ্বাস অর্জন করে। তারপর একদিন সে জানায় তাদের আর্থিক দুরবস্থা কাটানোর জন্য দরকার এক শক্তিশালী তান্ত্রিকের সাহায্য, আর সেই তান্ত্রিক সেজে নিজেই প্রবেশ করে তাদের জীবনে। শফি এমনভাবে ভগওয়াল ও লায়লার মগজ ধোলাই করেছিল যে তারা বিশ্বাস করতে শুরু করে নরবলি দিলেই তাদের জীবনে আসবে টাকা, সৌভাগ্য, সমৃদ্ধি। শুধু তাই নয়, তদন্তে উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। শফির কথায় ভগওয়াল সিং এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে নিজের স্ত্রীকে শফির সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে রাজি করেছিল, কারণ শফি বলেছিল এতে নাকি ঘরে আসবে সম্পদ। অন্ধবিশ্বাস তখন তাদের সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল। এই খুনের পেছনে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। রোজলিন কিংবা পদ্মার সাথে তাদের আগে কোনো সম্পর্কও ছিল না। তাহলে কেন এই খুন? ভগওয়াল সিং ও লায়লা বিশ্বাস করত মানব বলি দিলে তাদের ঋণ মিটে যাবে আর তারা বিপুল ধন সম্পদের মালিক হবে। অন্যদিকে শফির উদ্দেশ্য ছিল আরো ভয়ঙ্কর। সে এই দম্পতির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়, পাশাপাশি তার বিকৃত মানসিকতা এবং নৃশংসতা থেকে পৈশাচিক আনন্দ পেত। তদন্তে জানা যায় এর আগেও তার বিরুদ্ধে ধর্ষণ ও ভয়ঙ্কর যৌন নির্যাতনের অভিযোগ ছিল, অর্থাৎ নৃশংসতা তার কাছে নতুন কিছু ছিল না। খুনের পর রোজলিন এবং পদ্মার দেহ বাড়ির পেছনে বাগানে পুঁতে ফেলা হয়, কিন্তু শুধু পুঁতে ফেলা অবধি থামেনি তারা। দেহগুলো টুকরো টুকরো করা হয় যাতে সহজে লুকানো যায় এবং দ্রুত পচে মাটির সঙ্গে মিশে যায়। তদন্তে জানা যায় পদ্মার দেহ প্রায় 56 টুকরো করা হয়েছিল। আর তারপর উঠে আসে আরো এক হাড়হিম করা তথ্য। পুলিশের তদন্ত অনুযায়ী মৃতদেহের কিছু অংশ রান্নাও করা হয়েছিল, কারণ অভিযুক্তরা বিশ্বাস করত এতে তারা অমরত্ব বা অতিপ্রাকৃত শক্তি পাবে। অভিযুক্তরা ভেবেছিল সব প্রমাণ তারা শেষ করে ফেলেছে, আর দেহাংশ সব বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়, এমনকি সেপটিক ট্যাঙ্কেও ফেলার পরিকল্পনা ছিল যাতে কোনো ডিএনএ প্রমাণ না পাওয়া যায়। তাদের বিশ্বাস ছিল এই খুনের রহস্য কোনোদিনও কেউ জানতে পারবে না, কিন্তু তারা জানতো না একটা ছোট ভুলই শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনবে। তাহলে কি পুলিশ সত্যি তাদের ধরতে পারেনি, নাকি তদন্তকারীরা ধীরে ধীরে জোড়া লাগিয়ে ফেলেছিল এই ভয়ঙ্কর পাজলের প্রতিটা অংশ? কিভাবে পুলিশ পৌঁছে গেল সেই বাড়ির পেছনের কবর পর্যন্ত? কোন প্রমাণ শেষ পর্যন্ত ভেঙে দিল এই 3 অভিযুক্তর মুখোশ? আর পুলিশের সামনে তারা ঠিক কি স্বীকার করেছিল? সব প্রশ্নের উত্তর মিলবে চ্যাপ্টার 3 অর্থাৎ ফাইনাল চ্যাপ্টারে। অভিযুক্তরা ভেবেছিল সব প্রমাণ তারা মুছে ফেলেছে। দেহ টুকরো টুকরো করা হয়েছিল, মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল সবকিছু, এমনকি ডিএনএ প্রমাণ নষ্ট করার জন্য সেপটিক ট্যাঙ্কেও ফেলার পরিকল্পনা ছিল। তাদের বিশ্বাস ছিল এই নরবলির ভয়ঙ্কর রহস্য কোনোদিনও প্রকাশ্যে আসবে না, কিন্তু তারা বুঝতে পারেনি আধুনিক প্রযুক্তির চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। পদ্মা নিখোঁজ হওয়ার পর তার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। প্রথমে ঘটনাটি সাধারণ নিখোঁজ মামলা বলেই মনে হয়েছিল, কিন্তু তদন্তে নেমে পুলিশ যখন পদ্মার মোবাইল ফোনের শেষ লোকেশন ট্র্যাক করে তখনই সন্দেহ তৈরি হয়, কারণ তার ফোনের শেষ লোকেশন কোচিতে নয়, বরং প্রায় 100 কিলোমিটার দূরে পাথানামথিট্টায় পাওয়া যায়। আর সেই মুহূর্ত থেকেই তদন্ত অন্যদিকে মোড় নেয়। পুলিশ আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে শুরু করে। তারপর এক ফুটেজে দেখা যায় পদ্মা একটি নীল রঙের স্করপিও গাড়িতে উঠছেন। সেই গাড়ির নম্বর ট্র্যাক করতেই তদন্তকারীরা পৌঁছে যায় মোহাম্মদ শফির কাছে। এটাই ছিল সেই বড় ক্লু যা পুরো কেসের রহস্যের দরজা খুলে দেয়। তদন্তকারীরা আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়। যে সময় পদ্মার মোবাইলের ফোন বন্ধ হয়েছিল ঠিক সেই সময় মোহাম্মদ শফির ফোনও একই মোবাইলের টাওয়ারের অধীনে ছিল, অর্থাৎ পদ্মা নিখোঁজ হওয়ার সময় শফি তার কাছেই ছিল। এবার পুলিশের সন্দেহ প্রায় নিশ্চিত হয়ে যায়।
পুলিশ এরপর এলান্তুর গ্রামে সেই বাড়িতে পৌঁছায় ভগওয়াল সিং ও লেয়লাকে জেরা করতে শুরু করে। প্রথমে তারা সব অস্বীকার করে, কিন্তু জেরা যত গভীর হতে থাকে তাদের কথায় একের পর এক অসঙ্গতি ধরা পড়ে। অবশেষে চাপের মুখে ভেঙে পড়ে তারা, আর তারপর পুলিশের সামনে স্বীকার করে নেয় ভয়ঙ্কর সত্য। তারা শুধু পদ্মাকেই নয়, 3 মাস আগে একইভাবে রোজনীলকেও নরবলি দিয়েছিল। সেই মুহূর্তে গোটা তদন্তই বদলে যায়। স্বীকারোক্তির পর পুলিশ বাড়ির পেছনে বাগান খোঁড়াখুড়ি শুরু করে। তারপর মাটির নিচ থেকে উদ্ধার হয় 2 নারীর ছিন্নভিন্ন দেহাবশেষ ও হাড়। পুরো এলাকায় তখন পুলিশ, ফরেনসিক টিম এবং মিডিয়ায় ভরে যায়। ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় সেগুলো রোজনীল ও পদ্মার দেহাবশেষ। কেরালা তখন স্তব্ধ, কারণ এটা আর শুধু খুন ছিল না, এটা ছিল আধুনিক ভারতের সবচেয়ে ভয়ঙ্কর হিউম্যান স্যাক্রিফাইস কেসগুলোর একটি। 2024 সালে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়, আর 2026 সালে কেরালা হাইকোর্ট একাধিকবার তাদের জামিন আবেদন খারিজ করেছে, কারণ আদালতের মতে এই অপরাধ ছিল অত্যন্ত নৃশংস এবং বিরল প্রকৃতির। আধুনিক যুগের এই শিক্ষিত সমাজেও অন্ধবিশ্বাস যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, কেরালার এই নরবলি মামলা তারই এক বিভৎস উদাহরণ। লোভ, অন্ধবিশ্বাস, বিকৃত মানসিকতা, এই তিনের মিশ্রণ কিভাবে 2 নিরীহ নারীর জীবন কেড়ে নিল তা আজও মানুষকে শিউরে তোলে। পুলিশের তদন্ত ও আদালতের কড়া পদক্ষেপই হয়তো রোজনীল ও পদ্মার পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে। এই ভয়ঙ্কর মামলার আরো আপডেট এবং এমন সব রেয়ারেস্ট মার্ডার মিস্ট্রি ও রিয়েল ক্রাইম স্টোরি সবার আগে জানতে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতে এই অপরাধীদের কি শাস্তি হওয়া উচিত কমেন্টে অবশ্যই জানান। দেখা হবে পরের রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।